আসি যদিওটা, তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্প করলেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ালেন, এত কিছু করলেন, আর ওরা বলছে যে না চাই না। মানে আমি হিসাবটা বুঝতে পারছি না। আপনারা এলে কি লক্ষ্মীর ভান্ডার আর একটু বেশি দেবেন, যুবসাথী প্রকল্প আর একটু বেশি টাকা দেবেন? খুব সোজা ভাবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের মহিলাদের স্বনির্ভর করবার জন্য লাখপতি দিদি প্রকল্প আছে। সেলফ হেল্প গ্রুপগুলো যাতে মহিলারা 1-1.5 টাকাটা তো সম্মান নয়, ওটা দিয়ে কোনো কিছু হয়ও না। যারা নিচ্ছেন বেশ করেছেন নিচ্ছেন, কারণ তাদের ট্যাক্সের টাকা। যুবরাও নিচ্ছেন যাতে তারা যদি লাইনে না দাঁড়ায় তাহলে আবাসের টাকার মতো তৃণমূল চুরি করে নেবে ওই টাকা, তাই তারা নিচ্ছেন, বেশ করেছেন। কিন্তু এগুলো সমস্যার সমাধান নয়। একটা ভেঙে পড়া অর্থনৈতিক ভাবে ক্ষতি হয়ে যাওয়া রাজ্যের জন্য কর্মসংস্থান কোথায়? লক্ষ লক্ষ চাকরি শূন্য পদ ফাঁকা, কারণ রাজ্যে রোজগার নেই। সবার আগে রোজগার আনতে হবে। বিজেপির অঙ্গীকার কলকারখানা তৈরি করা, বিজেপির অঙ্গীকার যাতে কর্মসংস্থান করা যায়, তাই যাতে লক্ষ লক্ষ এই যে শূন্য পদগুলো রয়েছে সেই পদগুলো পূরণ করা, রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া, যাতে মায়েদের বোনেদের জন্য এই লাখপতি দিদি প্রকল্প, যেখানে কাজ করে কাজ শিখে 1,500 টাকা নয় বছরে লাখ টাকা রোজগার করতে পারেন। যুবকদের জন্য পিএম কৌশল, পিএম সম্মান নিধি, তারপর ধরুন দীনদয়াল উপাধ্যায় রোজগার স্বনির্ভর যোজনা, প্রচুর যোজনা আছে, তারা পশ্চিমবঙ্গে হতে দেয় না। সেটা চালু হয়ে গেলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর মতো মজবুত হয়ে যাবে। আমার 3টে ছোট প্রশ্ন, একদম র্যাপিড ফায়ারের মতো আমি যেতে চাই আপনার সঙ্গে। প্রথমত, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনি অনেকগুলো কথা বলছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে বলছেন যে আরে আপনার বাপ ঠাকুরদার ডকুমেন্ট দেখাতে পারবেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কনফিডেন্স আছে বলতে হবে। বাংলার মানুষকে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাপ ঠাকুরদা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, আমি সেটা তুলব না। আমি এটুকুই বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেন সেগুলো হচ্ছে দামি জামা কাপড় পরে ওই হয় না, ওই যার টাক পড়ে গেছে তাকে চিরুনি বাঁচবার চেষ্টার মতো। ভালো করেন, এই প্রফেশনে থাকলে ওনার উন্নতি হবে, তবে চিরুনিটা চুরি করলে হবে না, কিনতে হবে। আমার পরবর্তী প্রশ্ন, আগামী বিধানসভা নির্বাচনে আপনি 21 সালে ভবানীপুর থেকে লড়েছিলেন, একদম শক্ত, একদম কঠিন সিট, যদিও মুখোমুখি শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা লড়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শোভনদেব বন্দ্যোপাধ্যায় নামেই ছিল। দুটো ওয়ার্ডের জন্য ভারতীয় জনতা পার্টি হারে, দুটো ওয়ার্ড 29,000 মতো গেছিল, 29,000, মেইনলি 77, যেটাকে ববি হাকিম মিনি পাকিস্তান বলেন, যেখানে বাংলাভাষী হিন্দু এবং বাংলাভাষী মুসলমানরাও ঢুকতে ভয় পায়। সেই ওয়ার্ড যেখানে নিজের ইচ্ছা মতো ভোট হয়, বোতাম টেপা হয়, সেইখান থেকে একা 22,000 হারিয়ে দিয়েছিল। আর ববি হাকিমের বাড়ির এলাকা সেখানেও কিছুটা সেখানে 5,500। 8টা ওয়ার্ডের মধ্যে এই দুটো ওয়ার্ডের জন্য হারি। কত হেরেছিলাম? 29,000, কারেক্ট। আর এসআইআর এ যে ভোটগুলো আমার বিরুদ্ধে পড়েছিল কত বাদে গেছে? 46,000। তাহলে ভারতীয় জনতা পার্টি ওখান থেকে জিতেছিল না হেরেছিল? যদি ভুয়ো ভোট না থাকতো। এটা শুধু ভবানীপুর নয়, বিভিন্ন জায়গায় এই খেলা এরা খেলে রেখে দিয়েছে। তার মানে আপনার শক্তি আছে লড়াই করার। 26-এ লড়বেন? ডেফিনেটলি, দল যদি বলে লড়বো, যেখান থেকে দাঁড়াতে বলবে সেখান থেকে লড়বো। আমার অভিনয় সত্তা, অভিনেতা সত্তা, অমুক তমুক, কেউ বলবে স্টারডাম, কেউ বলবে আপনি পরিচিত একটা জনপ্রিয় অ্যাক্টর, এটা তো আমার অন্য কাজ। বাকিটা তো আমার দায়িত্ব। আমি তো অনেকের মতোই নেই, ছাত্র রাজনীতি করে আমি বড় হয়েছি। হ্যাঁ, আমার পছন্দ হয়নি, আমি মত আর পথ পাল্টেছি। পশ্চিমবঙ্গের মানুষ ঠিক যেভাবে পাল্টান, জেনে শুনে অপদার্থদের সঙ্গে থাকা আর জেনে শুনে আমি পাল্টাবো না বলে চোর হয়ে যাব, সরি। আমার একটা প্রশ্ন, লোকসভা ভোটে আপনাকে লড়াই করতে আমরা দেখিনি, আপনার একটু মন খারাপ হয়েছিল তার জন্য, কিন্তু তারপর দল, যেখানে নরেন্দ্র মোদী, যেখানে অমিত শাহজি, যেখানে যোগীজি আর বাকি বাংলা তাবর নেতাদের সঙ্গে আমায় একই জায়গায় স্টার ক্যাম্পেনার হিসেবে সম্মান দেয়, বিশ্বাস করে এবং বলে যে এতগুলো বিধানসভায়, এতগুলো লোকসভায়
প্রচার কর্তা করবার দায়িত্ব এই কজনের মধ্যে তোমারও, তখন তো গর্বিত হতে হয়। 1 কোটি নাম বাদ গেছে, দলের অন্য প্ল্যান রয়েছে ছিল হয়তো। নাম বাদ গেছে। আমার শেষ আবদার একটা, একদম শেষ আবদার, সেটা হচ্ছে যে রুদ্রনীল ঘোষকে আমরা বিভিন্ন সময় নানা কবিতার মাধ্যমে রাজনৈতিক নেতাদের, শাসক দলকে বিদ্ধ করতে দেখেছি। আমার একটা অনুরোধ আছে, রানীমা টেনশনে আছেন, আপনার একটা কবিতা আছে, আমি ওই কবিতাটা একটু 4 লাইন একটু শুনতে চাই, যদি কথা ছাড়বো না। ছোট করে শোনাচ্ছি, এটা মানুষের বেশ পছন্দ, যে যেখানেই যাচ্ছে তারা বলতে বলছেন। লাফালাফি কেন হচ্ছে? কারণ এই রানী আছেন টেনশনে, রানী আছেন টেনশনে, কখন কি হয় কে জানে, ভেজাল দিয়ে আর চলে না, তার তাল কেটে যায় সব গানে, কারণ রানী আছেন টেনশনে। যখন দেখেছি যে রাজ্য জুড়ে এসআইআর, পড়ে গেছে, ভুতুরে ভোট পগার পার, রানীর ঘুমার হয় না রাতে, ঘুম ভেঙে যায় বারংবার, রানী আছেন টেনশনে। এত মিথ্যে কথার পাঁচালি, জোর গলাতে চেঁচালি, ভাই মিথ্যে কথার পাঁচালি, জোর গলাতে চেঁচালি, শুকনো গাছে জল ঢেলে ভাই ফুল ফোটাবে কোন মালি, রানী আছেন টেনশনে, রানী আছেন টেনশনে, কখন কি হয় কে জানে, কদিন বাদে যাবে রানী নিশ্চয়ই বিসর্জনে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দাদা। রুদ্রনীল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন এবং তার কবিতা বলার সঙ্গে সঙ্গে জমিয়ে একটা হাততালি চারদিকে শুনতে পাচ্ছি। এবার রুদ্রনীল ঘোষ 2026 নির্বাচনে কি লড়ছেন, প্রার্থী হিসেবে লড়াই করছেন, কোথা থেকে লড়াই করছেন, এবং লড়াই করলে মানুষের সমর্থন কি সত্যি পাবেন? ভবানীপুর কেন্দ্র থেকে লড়াই করে এসেছেন 2021 সালে। এর পরবর্তীতে কি হতে চলেছে? 26 নির্বাচন কোন পথে যেতে চলেছে? বাংলা কাকে বেছে নেবে? পদ্মফুল কি সত্যিই বাজবে? বলবে সময়। আজকে দিনের শেষে আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। ক্যামেরায় সঞ্জয় এবং রবির সঙ্গে সৃজিতা বসু, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।